আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের আলোচনা হবে ব্যাকরণের দ্বিতীয় টপিক। আমরা যদিও ক্লাস কিন্তু দুইটা চলে গিয়েছে, তারপরেও আমাদের মেইন যে বিষয়টা থাকে বরাবর ক্লাস শেষ করা না, একটা টপিক আপনারা যেন শেষ করতে পারেন। স্যাররা কিন্তু চাইলেই একটা টপিক শেষ করে দিতে পারেন একটা ক্লাসে, যেহেতু আমি একজন টিচার, অ্যাজ এ টিচার আই নো ইট ভেরি ওয়েল। সো আমি যদি চাই আমি একটা টপিক একটা ক্লাসে শেষ করতে পারি, আধা ঘন্টা 1 ঘন্টা হলেও, কিন্তু আমি চাই আপনারা যেন শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করেন। এই জন্য আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো আমরা শেষ করেছি। আমরা দুইটা ক্লাসে শেষ করেছি সন্ধি, আর আজকে সম্পূর্ণ নতুন আরো একটি টপিক নিয়ে আলোচনা করা হবে, যেটি হচ্ছে কি সমাস, তাই না? আর এই সমাস কাকে বলে, কত প্রকার, কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, এইগুলার এভরিথিং ইনশাআল্লাহ আজকের ক্লাসে জেনে যাবেন, তাই না? তো যাই হোক, আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটিতে থাকবেন। এবং আপনারা যারা এখনো পেইড ব্যাচের আছেন, মানে যুক্ত হয়েছেন কিন্তু আপনার পেইড ব্যাচের অন্য বন্ধু যুক্ত হয়নি, তাকে একটু দ্রুত বলবেন যে ক্লাসটি শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। আমরা ক্লাসটি 5-এ শুরু করতে চেয়েছি, সেক্ষেত্রে আমি 1 মিনিট সময় নিচ্ছি, কারণ আমি সচরাচর পেইড ব্যাচের পেইড গ্রুপের প্রাইভেট ক্লাসে সামনে আসি না, টিচাররাই আসে, টিচাররা চলে যায়। আচ্ছা, আপনারা এখন পর্যন্ত যারা যুক্ত হয়েছেন, প্রিভিয়াস ক্লাস করেছেন যারা, সেই ক্লাসগুলো একটু কেমন লেগেছে? বা আমাদের অন্যান্য টিচার, আমি আমারটা জানি যে আমার ক্লাস ভালো লাগলেও আপনার করে, না লাগলেও করেন তালে তালে, বাট আমার যে অন্য টিচারগুলো ক্লাস নিচ্ছে এখানে আপনাদের, বিশেষ করে সালমান স্যার বাংলাটা নিচ্ছেন, আমাদের জিকেটা নিচ্ছেন চঞ্চল স্যার, এবং এছাড়া আমাদের ম্যাথ যেটা এটা নিচ্ছেন ইকরাম স্যার। এই তিনজনই কিন্তু বেস্ট কোয়ালিটি টিচার ঢাকার মধ্যে, আপনারা হয়তো বা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তো তাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে এই মুহূর্তে আপনারা একটু কমেন্টসে আমাকে জানিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এখন বিদায় নিব, স্যার আসবেন, স্যার ক্লাস নেবেন। তো আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটি করতে থাকুন। আমাদের ক্লাসের সাউন্ড কোয়ালিটি এভরিথিং সব কিছু আশা করি ঠিক আছে। তো যাই হোক, আপনাদের জন্য শুভ কামনা যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বরাবর অনেকেই থাকেন। আমাদের ক্লাসে মোটামুটি আমি যতটুকু দেখি যে 20-25 জন এরকম থাকে, যারা একেবারে আসলে যদি বলি প্রকৃতপক্ষে যারা আসলে স্টুডেন্ট আমাদের, তারা কিন্তু নিয়মিত থাকে। কারণ স্টুডেন্ট আবার দুইটা ক্যাটাগরির স্টুডেন্ট হয়। একটা করে ক্যাটাগরির স্টুডেন্ট হয়, তারা হচ্ছে সরাসরি যুক্ত হয় না, বাট তারা থাকে নামমাত্র কোনো একটা ভাবে থাকে, যে হ্যাঁ আসি স্যার আসি, এরকম টাইপের হয় না, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায়। তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমি যেটা একটা প্রশ্ন করেছি, প্রশ্নটা দিয়ে আমাদের স্যার কিন্তু আছে, এখনই ক্লাসটি শুরু করবে। তো আপনারা একটু প্রশ্নের উত্তরটা দেন, আমি ওইটা অফিস থেকে দেখে কমেন্টে বুঝে নিব। হ্যাঁ, অনেকেই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, ক্লাসটি শুরু করবে স্যার এখন। আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে ক্লাসে জয়েন করেছেন আমাকে একটু বললে ভালো হয়। আর হচ্ছে আজকে বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা সবাই সবচেয়ে বেশি ভয় পায়, আর যেখান থেকে কোয়েশ্চেন আসলে ম্যাক্সিমাম কোয়েশ্চেন হচ্ছে আপনার মিস্টেক হয়, তো সেটা হচ্ছে সমাস। সমাস আপনারা সবাই জানেন, স্যার 1 বছর ধরে পড়তেছি বা ছোট থেকে পড়তেছি, স্যার সমাস এখনো ক্লিয়ার হয়নি স্যার। তো আজকে আমরা শর্টকাট টেকনিক্যালি
আমরা এটা চেনার চেষ্টা করব। তো আশা করি অনেক ভালো ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে, আমরা সবাই ক্লাসটা এনজয় করতে পারবো। তো আপনারা যারা অলরেডি অ্যাডমিট হয়ে গিয়েছেন তারা সবাইকে, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু কষ্ট করে বলেন যে ক্লাসটাতে জয়েন করার জন্য। আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস সমাস, এই ক্লাসে আজকে জয়েন না করলে, আজকে একটা বেসিক ক্লাস হবে, এই ক্লাসে হচ্ছে না করলে পরবর্তীতে সমাস আসলে নির্ণয় করা এটা কঠিন হয়ে যাবে। তো আশা করি চমৎকার একটা ক্লাস নিব, সেটা হচ্ছে সমাস। তো আপনারা আমার সাথে জয়েন করেন। লিপি আলম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তারপরে হচ্ছে স্যার যে টপিকটা ক্লাস হবে এটা আগে জানালে আমাদের জন্য প্রস্তুতি নিতে ভালো হয়। স্যার এই যে বলে দিয়েছে, এই যে এই টপিক বলে দিয়েছে, এই যে সমাস, স্যার সমাসের উপরে ক্লাস হবে স্যার, এটা তো আপনাকে অলরেডি বলে দিয়েছি। যাই হোক, আমি যে কথা বলতেছি এই কথা কি বোঝা যায়? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? যদি ক্লিয়ারলি বোঝা যায় তাহলে আমাকে একটু জানান যে স্যার আপনার কথা ক্লিয়ার বুঝতে পারতেছি। এটা আগের দিনের লাইভ চলতেছে। আরে আমার গেঞ্জি এখন এটা পরে আছে, ঠিক আছে, কিন্তু এটা বইটা আসতেছে। আপডেট দিলাম। যাই হোক, তো দেখেন টপিকের নামে হচ্ছে সমাস। টপিকের নামে হচ্ছে কি সমাস। তো এই টপিকটা আগে বললাম যে একটু গুরুত্বপূর্ণ টপিক, তো মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। দেখেন সমাস, এটা হচ্ছে সমাস। এই সমাস শব্দটা যদি আমি ভাঙি তাহলে পাই সম যোগ অস যোগ অ, হয়ে গেছে কি সমাস। এই সমাস শব্দটা যদি ভাঙি তাহলে পাই সম যোগ অস যোগ অ, স্বরে অ, হয়ে গেছে কি সমাস। তো দেখেন স্যার এটা কোন নিয়মে ভাঙলাম? স্যার আপনি এরকম ভাঙতে পারতেন যে সম যোগ আস, সম যোগ আস হয়ে গেছে কি সমাস। কিন্তু এরকম ভাঙলে হইতো, কিন্তু আমি এটা সন্ধির নিয়মে ভেঙেছি, একটু বেশি ভাঙছি। সন্ধির নিয়মে আছে অ প্লাস অ, উভয় মিলে আ হয়ে যায়।
তো সেম এই আর উভয় মিলে আ হয়েছে, এই জন্য একটু বেশি ভাঙছি আর কি, যেন সুবিধার্থে আর কি। তাহলে সমাস শব্দটা ভাঙলে পাই সম যোগ অস যোগ অ, হয়ে গেছে কি সমাস। তো ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন? তো দেখেন সমযোগ অসযোগ অসমাস, এখানে কয়টা পদ ছিল স্যার? একটা পদ। এখানে কয়টা পদ হয়েছে? তিনটা। একটা, দুইটা, তিনটা। মূলত পদ ছিল কয়টা? তিনটা। সম যোগ অস যোগ অ সমাস, তিনটা পদ ছিল। এই তিনটা পদ মিলে হয়েছে কয়টা পদ? একটা পদ। তিনটা। কথাটা অনেক বড় ছিল, বড় এরকম ছিল সম অস অ সমাস। কথাটা অনেক বড় ছিল, সেইটা হয়েছে কয়টা? একটা হয়েছে, সেটা হয়েছে কি সমাস। তাহলে আমরা সমাসের সংজ্ঞাটা বলতে পারি, যেহেতু এখানে তিনটা পদ, এখানে একটা পদ হয়েছে, তাহলে আমরা বলতে পারি বহু পদ মিলে এক পদে পরিণত হওয়াকে কি বলে? সমাস বলে। বহু পদ মিলে এক পদে পরিণত হওয়াকে কি বলে? সমাস বলে। বা একাধিক পদ এক পদে পরিণত হওয়াকে কি বলে? সমাস বলে। বহু পদ মিলে এক পদে পরিণত হওয়াকে কি বলে? সমাস বলে। বহু পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। তো দেখেন, এই সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। সমাস শব্দের অর্থ হচ্ছে কি? মিলন। সংক্ষেপকরণ। স্যার এই সমাস পড়ে আমার কি হবে স্যার? সমাস আমি কেন পড়বো স্যার? এই সমাসটা আমরা এই জন্যই পড়ি স্যার, সমাস যদি না থাকতো বাংলা ব্যাকরণে কথাগুলি, মানে অনেক বিশাল বিশাল কথা ছিল বাংলা ব্যাকরণে, এই বিশাল বিশাল কথাগুলি মানে শর্টকাট করে দিছে কি? সমাস। এমডি আশরাফুল নীলফামারী থেকে ধন্যবাদ। তারপর দেখেন আমি একটু বলি যে এখানে উমর ফারুক সবাই জয়েন করেছেন, তো একটু দ্রুত জয়েন করেন সবাই। যেমন সিনিয়া জান্নাত এই ম্যাডাম মনে করেন একবারে হলুদ শাড়ি একটা পরলো, হলুদ শাড়ি পরে একবারে সাজুগুজু করে যাচ্ছে। এখন বন্ধু উমর ফারুকের সাথে দেখা রাস্তায়, তো বান্ধবী জান্নাত কোথায় যাচ্ছেন আপনি? এখন জান্নাত বলতেছে যে আমি আমার বান্ধবীর বউ দ্বারা পরিবেশন করা যে ভাত, এইখানে আমি যাচ্ছি। বউ দ্বারা পরিবেশন করা যে ভাত। দেখেন, সমাজ যদি না থাকতো তাহলে আমাকে বলতে হইতো কি? বউ দ্বারা পরিবেশন করা যে ভাত। কিন্তু আমরা সংক্ষেপে বলি কি? বউ ভাত। এই বউ ভাত শব্দটা কি করছে? অনেক বড় ছিল, এটাকে শর্টকাট করে দিছে, সংক্ষেপ করে দিছে, তার নামই হচ্ছে কি? সমাস। তাহলে সমাস পরে আমার কি হবে? যে আমার বড় কথাগুলিকে সমাস কি করে দিছে? শর্টকাট করে দিছে, ছোট করে দিছে, এটার নামে হচ্ছে কি? সমাস। আর এটা পড়লে আমি এটাই শিখতে পারবো আর যাই হোক। তো আশা করি বুঝতে পেরেছেন যে সমাস কাকে বলে। বহু পদ এক পদে পরিণত, তিনটা পদ এক মানে বহু পদ এক পদে পরিণত হওয়াকে কি বলে? সমাস বলে। যদি বুঝে থাকেন তাহলে একটু কষ্ট করে ক্লিয়ার লিখেন যে স্যার আমরা বুঝেছি। তো আমি নেক্সট টপিকে চলে যাব। একটু দ্রুত এটা কমেন্টস করে জানান। সিনিয়র জান্নাত ক্লিয়ার, মোহাম্মদ মাসুদ ক্লিয়ার, হাবিব ওয়াহিদ ক্লিয়ার, তারপরে উমর ফারুক ক্লিয়ার। হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে কমেন্ট করেন, দ্রুত একটু কমেন্ট করেন ক্লিয়ার হওয়ার জন্য। জি স্যার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্যার, বুঝেছি। হ্যাঁ বাদশাহ শেখ ধন্যবাদ। এখন আমরা চলে যাব, দেখেন স্যার সমাস, সমাসের গঠন প্রণালী। টপিকের নামই হচ্ছে সমাসের কি? গঠন প্রণালী। সমাস কিভাবে গঠিত হয় স্যার?
আমি যেমন একটা মানুষ স্যার, আমার দুইটা হাত আছে, একটা মাথা, দুইটা পা আছে, সেম সমাসেরও কি আছে, 5টা অঙ্গ প্রত্যঙ্গ আছে। সমাস কিভাবে গঠিত হয় স্যার? তো সমাসেরও কয়টা অঙ্গ আছে? 5টা অঙ্গ আছে। সেইটা কি? এই দেখেন, 1 নম্বরে হচ্ছে সমস্ত পদ, 2 নম্বরে হচ্ছে স্যার ব্যাস বাক্য, ব্যাস বাক্য, তারপরে হচ্ছে স্যার পূর্বপদ, পূর্বপদ, তারপরে হচ্ছে স্যার পরপদ, তারপরে হচ্ছে স্যার সমস্যমান পদ, সমস্যমান পদ। এই সমাসের গঠন প্রণালী কয় প্রকার? 5 প্রকার। সমস্ত পদ, ব্যাস বাক্য, পূর্বপদ, পরপদ, সমস্যমান পদ। যাই হোক, সমাস সাধিত একটা শব্দ ভাঙ্গাইলে কয়টা জিনিস পাওয়া যায়? এই 5টা জিনিস পাওয়া যাবে। তো দেখেন, আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন, চলে আসলো কাজল কালো, কাজল কালো। এই কাজল কালো এটাকে বলা হয় সমস্ত পদ। কি পদ? সমস্ত পদ। এটাকে যদি ভাঙি তাহলে আমি পাই কাজলের ন্যায়, কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো। এই যে এটাকে ভাঙাইলাম, এটাকে বলা হয় ব্যাস বাক্য। এবার দেখেন স্যার, এই ব্যাস বাক্যের এই যে প্রথম পদকে বলা হয় পূর্বপদ। কি পদ? পূর্বপদ। আর শেষের পদটাকে বলা হয় স্যার পরপদ, পরপদ। আর এই সবগুলো একসাথে স্যার সমস্যমান পদ, সমস্যমান পদ। এরকম সমাস সাধিত শব্দ ভাঙলে 5টা অঙ্গ পাবো। এটা কি? সমস্ত পদ। সমস্ত পদকে ভাঙলে যা পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। ব্যাস বাক্যের প্রথম পদকে পূর্বপদ, শেষের পদকে পরপদ, আর সবগুলোকে একসাথে বলা হয় কি? সমস্যমান পদ। কি পদ? সমস্যমান পদ। ওকে, নবীন রয় মিনাল লিখেছেন স্যার উপমান কর্মদ্বারয়। হ্যাঁ, উপমান কর্মদ্বারা আমি শিখাবো কিভাবে চিনতে হয়। সমাসের কাজই হচ্ছে চিনতে হবে, ভাঙতে হবে, চিনতে হবে, ভাঙতে হবে। স্যার, এই যে আপনি লিখলেন এই কাজল কালো, এটা কোন সমাস? আর এটা এই যে ব্যাস বাক্য আপনি ন্যায় কোন থেকে আনলেন? এটা দেখলেই চিনবো কিভাবে স্যার? এই যে ব্যাস বাক্যটা কাজল কালো, এটা দেখলেই আমি চিনবো কিভাবে স্যার যে এইটা হচ্ছে কর্মধারয় সমাস। তারপরে আসেন হচ্ছে এই যে ভাঙাবো কাজলের ন্যায় কালো, এটা কিভাবে ভাঙলাম? এটা কি আসলে হচ্ছে পূর্বপদ না পরপদ? এটা হচ্ছে আমাকে জানা লাগবে। এটা আমি ভাঙলাম কিভাবে, ন্যায়টা কোন থেকে নিয়ে আসলাম, এই দুইটা জিনিস আমাকে জানা লাগবে। তাহলে সমাসের কাজেই হচ্ছে দুইটা স্যার, চিনতে হবে, ভাঙতে হবে, চিনতে হবে, ভাঙতে হবে। দেখলেই চেনা লাগবে, 1 কিলোমিটার দূর থেকে দেখলেই চেনা লাগবে বান্ধবী ললিতা, মানে আমার বান্ধবী ওইটা, মানে হাড়া স্টাইল দেখলেই বোঝা লাগবে। সেম সমাসের শব্দ দেখার সাথে সাথে এই চেনা লাগবে যে স্যার এটা এই সমাস, আর এটাকে কি করা লাগবে? ভাঙা লাগবে। আর আপনাদেরকে আমি দুইটা কাজই শেখাবো আজকে, যে চিনতে হবে, ভাঙতে হবে, চিনতে হবে, ভাঙতে হবে। যাই হোক, তো সমাস ভাঙাইলে কয়টা জিনিস পাওয়া যায়? এই 5টা জিনিস পাওয়া যায়। এটা বেসিক, তাও আমি দিচ্ছি, কারণ এইভাবে না পড়লে আসলে পরবর্তীতে বুঝতে পারবেন না। তো আশা করি এটা বুঝতে পেরেছেন, যে সমাসের গঠন প্রণালীটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটু ক্লিয়ার লিখে বা হচ্ছে বুঝতে পেরেছেন এটা আমাকে একটু কমেন্টস করে জানান। তারপর আমি চলে যাব সমাসের প্রকার ভেদ, ওইখানে চলে যাব। ক্লিয়ার স্যার, এমডি আশরাফুল ইসলাম ক্লিয়ার, নবীনিতা রয়, উপমান কর্মদ্বারয়, হ্যাঁ ক্লিয়ার। একটু দ্রুত লিখেন, একটু দ্রুত লিখেন ভাইজানরা, একটু দ্রুত লিখেন। এমডি সোহেল রানা ক্লিয়ার, আব্দুল কালাম ক্লিয়ার। হ্যাঁ, যারা এখনো জয়েন করেন নাই একটু কষ্ট করে জয়েন করে ফেলেন। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, সেটা হচ্ছে কি? সমাসের উপরে। তো একটু কষ্ট করে দ্রুত চলে আসেন সবাই। হ্যাঁ, যারা এখনো ক্লাসে হচ্ছে জয়েন করে নাই, যারা করেছেন এদেরকে একটু বলে দেন যে আজকে স্যার একটা ভালো ক্লাস নিচ্ছে, এটাতে জয়েন করার জন্য। যাই হোক, এখন আমরা পড়ব সমাসের প্রকার ভেদ। প্রকার ভেদ,
সমাস মোট 6 প্রকার। সমাস কয় প্রকার? 6 প্রকার, কিন্তু এছাড়াও আরো অন্য বিভিন্ন প্রকার আছে, তবে আমরা আলোচনা করব সমাস কয় প্রকার? 6 প্রকার। আপাতত 6 প্রকার, তারপর ওইগুলি আর একটা প্রকার আছে, এগুলি পড়াবো, যেগুলি যে জায়গাতে কোয়েশ্চেন আসে ওই সবগুলি পড়াবো। তো সমাস কয় প্রকার? 6 প্রকার। তো সমাস 6 প্রকার কি কি একটু যদি আমাকে কমেন্টস করে কেউ বলতেন, যদিও একটু টাইপিং একটু বেশি করতে হবে, তাও একটু একটু দেখি আপনাদের কি বেসিক জ্ঞান আছে যে সমাস 6 প্রকার কি কি, একটু আমাকে একটু একটু কমেন্টস করে এক দুইজন বলেন দেখি। সিনিয়া, জান্নাত, সি, তারপর রাকিবা রহমান, ক্লিয়ার, অনেক ধন্যবাদ। শহীদ হোসেন ক্লিয়ার লিখছে, আসিফ ইকবাল। যাই হোক, যারা একটু একটু দ্রুত বলেন সমাজ কয় প্রকার? 6 প্রকার কি কি? সবাই একটু কমেন্ট করে বলেন তো। প্রিন্স আহমেদ, প্রিন্স, সবাই একটু কমেন্ট করে বলেন তো। 6 প্রকার। শাহিনুর ইসলাম, হ্যাঁ 6 প্রকার, সমাজ 6 প্রকার, কিন্তু আমার কোয়েশ্চেনটা এটা ছিল না, কোয়েশ্চেন ছিল সমাজ 6 প্রকার কি কি স্যার, তো এটা তো বলা দরকার ছিল। যাই হোক, এটা টাইপ করতে টাইম লাগবে, যাই হোক এটা বড় কোয়েশ্চেন, আমি অ্যান্সার মানে করলাম না। তো দেখেন, আবুল কালাম, কর্মদ্বারয়, দ্বিগু, তৎপুরুষ, অব্যয়ভাব, দ্বন্দ্ব, বহুব্রী, গুড বয়। সিনিয়র জান্নাত, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মদ্বারয়, তৎপুরুষ, অব্যয়ভাব, বহুব্রী, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য। আর এটা যদি কেউ মনে না রাখতে পারেন তাহলে আমি একটা ছন্দ বলি, তাহলে এই ছন্দ আকারে মনে রাখতে পারবেন। যেমন হচ্ছে জান্নাত কেমন মেয়ে? জান্নাত হচ্ছে, এই যে লিখলাম, জান্নাত দিক অত, দিক অত বজ্জাত মেয়ে। কারণ কমেন্টস আরো দ্রুত করা দরকার ছিল, কিন্তু জান্নাত দ্রুত কমেন্টস করে না, এই জন্য তার নাম বজ্জাত রাখলাম। তো জান্নাত কেমন মেয়ে? দেখেন, জান্নাত হচ্ছে দিক অত বজ্জাত মেয়ে। তো জান্নাত দিক অত বজ্জাত মেয়ে, এটা মনে রাখবেন। তবে বর্তমানে, হ্যাঁ বর্তমানে 4 প্রকার। একটু দেখেন, এই যে দিতে কি? দ্বিগু। দিতে কি? দ্বিগু। দিতে দ্বিগু, কতে স্যার? কতে হচ্ছে কর্মধারয়, হ্যাঁ, অতে হচ্ছে অব্যয়, আর ততে হচ্ছে স্যার তৎপুরুষ, তৎপুরুষ, আর বতে হচ্ছে বহুব্রীহি, হ্যাঁ, আর এই যে দতে দ্বন্দ্ব, দতে কি? দ্বন্দ্ব। এই মোট সমাস কয় প্রকার? 6 প্রকার। এই যে যদি একসাথে মনে রাখতে পারেন, এই ছন্দটা মনে রাখবেন যে বান্ধবী দিগত বজ্জাত মেয়ে, বা জান্নাতি হচ্ছে দিগত বজ্জাত মেয়ে। তো কি হবে? দিতে দ্বিগু, কতে কর্মদ্বারয়, অতে অব্যয়, ততে তৎপুরুষ, বতে বহুব্রীহি, দতে কি? দ্বন্দ্ব। এই হচ্ছে সমাস কয় প্রকার? এই হচ্ছে সমাস স্যার 6 প্রকার। বর্তমানে বইয়ে 4 প্রকার, কিন্তু সমাস মূলত 6 প্রকার স্যার। যাই হোক, শহীদ হাসান, ফিরোজ, আদিত্য রায়, 6টা, হ্যাঁ একটু দ্রুত কমেন্ট করেন সবাই যারা সমাজ 4 প্রকার 6 প্রকার। যাই হোক, এই হচ্ছে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন সমাসের প্রকার ভেদ, সমাস কয় প্রকার? 6 প্রকার। তো বুঝতে পেরেছেন এই তো? একটু আমাকে একটু ডান লিখেন, হ্যাঁ একটু কষ্ট করে ডান লিখেন যে স্যার আসলে আমি বুঝতে পেরেছি, একটু লিখেন। যারা সবাই একটু দ্রুত কমেন্ট করেন যেন আমি আসলে পরবর্তীতে চলে যেতে পারি। আমি হয়তো মূল ক্লাসে যাই না, এখন বেসিকটা পড়াচ্ছি, এখনই চলে যাব মূল ক্লাসে। মানে মূল যে আমার কাজ 2টা, সেটা হচ্ছে সমাজ চিনতে হবে আর ভাঙতে হবে স্যার। চিনতে হবে, ভাঙতে হবে, ওইখানে আমরা চলে যাব। ছন্দ আকারে আমরা কি করব, কিভাবে সমাজ চিনতে হয় আর কিভাবে সমাজ ভাঙতে হয়, এটাই আমরা জেনে আসব।
একটু দ্রুত জানান স্যার যে বুঝতে পেরেছেন কিনা। আবুল কালাম ক্লিয়ার স্যার, বুঝতে পেরেছে, গুড, ধন্যবাদ স্যার। আপনার কথা দুইবার আসে, ও আমার কথা দুইবার আসে, ওকে, আশা করি এখন আর দুইবার আসবে না। তো হচ্ছে আব্রাহাম ইসমা কি, তারপর হচ্ছে সোহেল রানা ডান, উমর ফারুক ডান। ভাইয়া উমর ফারুক তুমি একটু দ্রুত কমেন্ট করবা। শাহিনুর ইসলাম জি বুঝছি, হ্যাঁ গুড, ধন্যবাদ। আপনাদের আরো যারা ছিল আপনারা কোথায়, সবাই জয়েন করেন, দ্রুত একটু জয়েন করেন। তো দেখেন, হ্যাঁ উমর ফারুক সি বুঝেছি, ধন্যবাদ। এবার আসেন আমরা মূল টপিকে চলে যাই। মূল টপিকটাতে সেটা হচ্ছে দেখেন, এই 6 প্রকার সমাজ ছাড়াও, এই 6 প্রকার সমাজ ছাড়াও একটা প্রকার আছে, সেটা হচ্ছে নিত্য সমাজ। কি সমাজ? এই দেখেন নিত্য সমাজ, বারবার কোয়েশ্চেন চলে আসে, এইটা বারবার চলে আসে, নিত্য সমাজ। টপিকের নাম কি? নিত্য সমাজ। এই 6 প্রকার ছাড়াও বাহির থেকে এই কোয়েশ্চেনটা আসে, সেটা হচ্ছে নিত্য সমাজ। নিচের কোনটি নিত্য সমাজ? যারা বিভিন্ন এক্সাম দিয়েছেন, জব হচ্ছে এক্সাম দিয়েছেন, গভর্নমেন্ট জব এক্সাম দিয়েছেন, ওইখানে দেখবেন, বা বিভিন্ন ইউনিভার্সিটিতে এডমিশন দিয়েছেন, তো ওইখানে দেখবেন বারবার কোয়েশ্চেন চলে আসে, নিচের কোনটি নিত্য সমাজ। এটা কিন্তু আমরা পড়ি না, কিন্তু বারবার কোয়েশ্চেন চলে আসে। এটা আমাকে জানা লাগবে কি সমাজ? নিত্য সমাজ। যে আমি সমাসের কাজ দুইটা আপনাদেরকে বারবার বলছি, আমি দুইটা জিনিস করব, চিনাবো, ভাঙাবো। চিনবেন কেমনে, ভাঙবেন কেমনে, এই দুইটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। একটা হচ্ছে চিনতে হবে, আর একটা কি করা লাগবে, ভাঙা লাগবে। তো আমি শুরুতে আলোচনা করব নিত্য সমাজ চেনার উপায়, মানে চিনবেন কিভাবে, নিত্য সমাজ চেনার উপায়। এই দেখেন নিত্য সমাজ চেনার উপায়, দেখেন এই যে একটু, তো এটা আমি একটা ছন্দ লিখবো, এই যে নিত্য সমাস, নিত্য সমাস যাবে পারা, আমার ভর থাকলে, ভর থাকলে দেব সারা। তারপরে হচ্ছে অন্তর থাকলে, অন্তর থাকলে দেব অন্ন। আরেকটা হচ্ছে কেবল হবে মাত্রর জন্য। স্যার এই হচ্ছে ছন্দটা, আমাকে মনে রাখতে হবে, অনেক মজার একটা ছন্দ। দেখেন নিত্য সমাস যাবে পারা, ভর থাকলে দেব সারা, অন্তর থাকলে দেব অন্ন, কেবল হবে মাত্রর জন্য। এইভাবে মুখস্থ করে ফেলবেন যে নিত্য সমাস যাবে পারা, ভর থাকলে দেব সারা, অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি ভর থাকলে তাহলে কি দিয়ে দিব, সারা দিয়ে দিব, সারা থাকলে ভর দিব, অন্তর থাকলে কি দিব, অন্ন, আর কেবল হবে কিসের জন্য, মাত্রর জন্য। তো এই জিনিসটা পড়বেন যে নিত্য সমাস যাবে পারা, ভর থাকলে দেব সারা, অন্তর থাকলে দেব অন্ন, আর কেবল হবে মাত্রর জন্য। তো যাই হোক, এখন আমরা চিনার উপায় বা নিত্য সমাজ চিনবেন কিভাবে সেটা নিয়ে আলোচনা করব। তো এইখান থেকে আলোচনা করে দেখেন আগে, এই যে অন্তর, অন্তর থাকলে দেব অন্ন, চিনবেন কিভাবে? আমি একটা কোয়েশ্চেন লিখলাম, একটা এক্সাম্পল লিখলাম এরকম, গ্রামান্তর, দেখেন গ্রামান্তর। এখন নিত্য সমাজ এটা চিনবো কিভাবে স্যার? কোন শব্দের শেষে যদি অন্তর থাকে, যে গ্রামান্তর, অন্তর, এই যে অন্তর, কোন শব্দের শেষে যদি স্যার এরকম অন্তর থাকে, কি থাকে, অন্তর, তাহলে দেখেন গ্রামান্তর শেষে কি আছে, অন্তর আছে। চোখটা বন্ধ করে বলে ফেলবেন, যদি ঘুমায়ও থাকেন তাও বলে ফেলবেন, এটা কোন সমাস? নিত্য সমাস। কোন শব্দের শেষে অন্তর থাকলেই নিত্য সমাস। এখন স্যার আমি চিনে গেলাম স্যার যে গ্রামান্তর, দেশান্তর, যুগান্তর, রূপান্তর, কালান্তর, তো প্রত্যেকটার শেষে কি আছে, অন্তর আছে, তাহলে কি সমাস? নিত্য সমাস। এখন স্যার ভাঙবো কিভাবে স্যার? এখন তো আপনি চিনাইলেন যে গ্রামান্তর শব্দের শেষে অন্তর আছে, তাহলে কি সমাস? নিত্য সমাস। এখন ভাঙবো কিভাবে? এই অন্তর থাকলে দেব অন্ন, এই অন্তরটা কি করব? তুলে দিব। এই অন্তরের জায়গা কি বসাবো? অন্ন বসাবো, আর অন্নটা গ্রামের আগে নিয়ে আসবো, তাহলে গ্রামান্তর হবে কি? অন্নগ্রাম। গ্রামান্তর কি হবে? অন্নগ্রাম। এই অন্তরের জায়গা কি বসে? অন্ন বসে, আর অন্তরটা গ্রামের আগে চলে আসে। তাহলে কোন শব্দের শেষে অন্তর থাকলেই কি সমাস? নিত্য সমাস।
আর ভাঙবো কিভাবে? এই অন্তর থাকলে দেব অন্য, মানে কি অন্তরটা তুলে দিব, তার জায়গায় কি বসাবো স্যার? অন্য বসাবো। আর ও অন্যটা কি করব? গ্রামের আগে নিয়ে আসবো। তাহলে কি হয়ে গেল? গ্রামান্তর কি সমাস? নিত্য সমাস। আর ভাঙবেন কিভাবে? অন্য গ্রাম। দেশান্তর অন্য দেশ, এইভাবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। এখন আমি একটা একটা করে এক্সাম্পল দেই, আপনারা একটু সুন্দর করে ভাঙ্গান। তাহলে ভাঙ্গান হচ্ছে দেশান্তর, ভাঙ্গান হচ্ছে কি? দেশান্তর। রূপান্তর, রূপান্তর। একটা একটা করে ভাঙ্গান, দ্রুত করেন। দেশান্তর, রূপান্তর, একটু দ্রুত ভাঙ্গান। বা হচ্ছে কালান্তর, তারপরে হচ্ছে স্যার যুগান্তর। ওকে স্যার, সাদা রঙে ইউজ করছে। যুগান্তর লিখেন, কালান্তর, যুগান্তর। হ্যাঁ, অন্য দেশ, এমডি সেলিম, অন্য দেশ, অন্য দেশ, আসিফ ইকবাল, অন্য দেশ, অন্য দেশ। তাহলে এটা ভাঙ্গাও, রূপান্তর ভাঙ্গাও স্যাররা, রূপান্তর ভাঙ্গাও, কালান্তর ভাঙ্গাও, যুগান্তর ভাঙ্গাও। যারা এখনো জয়েন করে নাই, বললাম না আমি প্রত্যেকটা ক্লাস হচ্ছে এখন খুবই ছন্দের তালে তালে শর্ট টেকনিক্যালি ক্লাস নিব। আজকে ক্লাসটা যে মিস করবে, সত্যি সমাজ থেকে সে মানে সমাজ পরবর্তীতে কখন বুঝতে পারবে কিনা জানি না, তবে আজকে যারা আমার সাথে জয়েন করেছে সমাজ শিখেই যাবা। কারণ হচ্ছে এত সহজ সাবলীল ভাষায় ছন্দের তালে তালে আজকে আমি কি করব, সমাসের ক্লাসটা মানে মানে আমরা চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। মানে আজকে ক্লাসটা যে করবে আমি মনে করি আর সমাজ থেকে কোনো যাই ঝামেলা আর থাকবে না। যাই হোক, তো দেখেন অন্য রূপ, অন্য কাল, অন্য যুগ। হ্যাঁ, এরকম দেশ থেকে দেশান্তর, রূপ থেকে রূপান্তর, কাল থেকে কালান্তর। তাহলে বাক্যান্তর কি হতে পারে? বাক্যান্তর সুহেল রানা, অন্য দেশ, অন্য রূপ, অন্য যুগ, অন্য কাল। হ্যাঁ, অন্য কাল, কালান্তর, অন্য কাল, যুগান্তর, অন্য যুগ। আবুল কালাম, তাহলে বাক্যান্তর কি হবে? মুছে দিলাম, বাক্যান্তর রাখলাম। তো যাই হোক, আপনারা সবাই আশা করি এটা বুঝতে পেরেছেন যে নিত্য সমাস এক নাম্বার কি নিয়ে তিনটা ছন্দ দিয়েছি। এর ছন্দে কি বলছি যে অন্তর, অন্তর থাকলে দেব অন্য, অন্তর থাকলে কি দিয়ে দিব? অন্তর অন্য দিব। তাহলে একটা কথা বুঝেছি যে কোন শব্দের শেষে অন্তর থাকলে কি সমাস? নিত্য সমাস। আর ভাঙবো কিভাবে? অন্তর তুলে দিব, তার জায়গায় কি বসাবো? অন্য বসাবো স্যারেরা। এবার আসেন 2 নম্বর নিয়ম। 2 নম্বর দেখেন, কেবল হবে মাত্রর জন্য, কেবল হবে মাত্রর জন্য। তো দেখেন যদি বলি এরকম দেখা মাত্র, এই যে দেখা মাত্র, কোন শব্দের শেষে মাত্র থাকলে কোন সমাস? নিত্য সমাস। কোন শব্দের শেষে মাত্র থাকলে কোন সমাস? নিত্য সমাস। মাত্র থাকলে কি হবে? নিত্য সমাস হবে। আর এটা ভাঙবো কিভাবে? ওই যে কেবল হবে মাত্রর জন্য, মাত্র তুলে দিব, তার জায়গায় কি বসাবো? কেবল বসাবো। তাহলে কি হবে? কেবল দেখা, দেখা মাত্র। এটা ভাঙাবো কিভাবে? কেবল দেখা, কেবল দেখা। তাহলে এটা ভাঙান, শোনা মাত্র, শোনা মাত্র। তাহলে এটা কি হতে পারে? এটা একটু ভাঙান, শোনা মাত্র। কেবল শোনা। হ্যাঁ রাজীব, কেবল শোনা। স্মিতা মল্লিক, হাবিব ওয়াহিদ, কেবল শোনা। সিনিয়া জান্নাত, কেবল শোনা। নবীন রয়, কেবল শোনা। হ্যাঁ, ধন্যবাদ। একটু দ্রুত কমেন্ট করেন। হ্যাঁ, এইভাবে যত আছে, ধরা মাত্র, ধরা মাত্র,
যদি বলি দর্শন মাত্র, তাহলে কি হবে? কেবল দর্শন। ধরা মাত্র কি হবে? একটু বলেন দ্রুত করে। হুম, ওকে, ধন্যবাদ পারার জন্য সবার। তারপরে রুলস পাওয়ার পর তারপরে নিয়মটা দেখেন যে ভর থাকলে দেব সারা। যদি বলি ভর দুপুর, ভর দুপুর, তাহলে ভরটা কি হবে? তাহলে এটা কি হইতে পারে? সারা দুপুর। ভর দুপুর কি হবে? সারা দুপুর। কেন? ভর থাকলে দেব সারা। যদি ভর থাকে তার জায়গায় কি বসায় দেব? সারা বসায় দেব। যদি বলি এরকম ভর পেট, বলে না ভর পেট খেয়ে এসেছি, তাহলে ভর পেট, তাহলে এটা কি হবে বলেন? ভর পেটটা কি হবে স্যার? সারা পেট। হ্যাঁ, সুস্মিতা মল্লিক বলেছেন সারা পেট। সারা পেট, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সারা পেট। ওকে, এই হচ্ছে নিত্য সমাস, আমরা চিনে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন, পেরেছেন নিত্য সমাস কি করলাম, আমরা চিনে গেলাম নিত্য সমাস। তো দেখেন এখানে এই ছন্দটা মুখস্থ রাখবেন যে নিত্য সমাস যাবে পারা। ভর থাকলে দেব সারা, অন্তর থাকলে দেব অন্য, কেবল হবে মাত্রর জন্য। তো তিনটা নিয়ম, একটা হচ্ছে কোন শব্দের শেষে অন্তর থাকলে নিত্য সমাস, কোন শব্দের শেষে মাত্র থাকলে নিত্য সমাস, আর বললাম শব্দের শুরুতে ভর থাকলে কি সমাস? নিত্য সমাস। ভর থাকলে সারা দেয়া দিব, অন্তর থাকলে অন্য দিব, আর কি করব? কেবল হবে কিসের জন্য? মাত্রর জন্য। তো আশা করি সবাই বুঝতে পেরেছে নিত্য সমাসটা। তো যদি বুঝে থাকেন তাহলে আমাকে বলেন, আর কেউ যদি না বুঝতে পারেন তাহলে আমাকে বলেন, আমি আবার হচ্ছে আপনাদের জন্য রিপিট করব, কোনো অসুবিধা নাই। তো আশা করি বুঝতে পেরেছেন। নিত্য সমাসের বাইরে কিছু আছে কি স্যার? না, আর কিছু নাই স্যার, এই এতটুকুই আছে, এতটুকুই পড়লে এনাফ, এতটুকু পড়লে আপনার কমেন্ট পড়ে যাবে। এমডি বাদশা শেখ, বুঝতে পারছি, ধন্যবাদ ভাইজান। তারপর আবুল কালাম, ক্লিয়ার স্যার? হ্যাঁ, ধন্যবাদ। তো যারা ক্লিয়ার একটু দ্রুত বলেন আমাকে। পরের প্রতি টপিকে আমি চলে যাব, এখনো তো সমাসের মেইন টপিকে আমি যাই নাই। বুঝতে পারছি সব আছে, ইকবাল আবির সব বুঝতে পেরেছেন স্যার, ধন্যবাদ স্যার, আপনি সব বুঝতে পেরেছেন। তো নিত্য অর্থ কি? নিত্য অর্থ হচ্ছে নিপাতনে সিদ্ধ স্যার। মোহাম্মদ মাসুদ, ক্লিয়ার? হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া বোঝার জন্য। যারা এখনো কমেন্ট, একটু কষ্ট করে কমেন্টস করেন, হ্যাঁ, একটু এইভাবে বসে থাকেন না, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা। একটু সুন্দর করে কমেন্ট করেন। সিনিয়র জান্নাত, হ্যাঁ ভাইজান লিখছে, ক্লিয়ার। যাই হোক, এখন আমরা কি করব? মেইন টপিকে চলে যাব যে সমাস কয় প্রকার ছিল? 6 প্রকার। সমাস কয় প্রকার? 6 প্রকার। তো 6 প্রকারের প্রথম শুরু করি দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন, মাইটপিট কিন্তু না। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? মিলন। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন। এখন দেখেন আমার কাজে দুইটা, চিনতে হবে, ভাঙতে হবে। আগে বলেছি। তো এই দ্বন্দ্ব সমাস কি করব? চেনার উপায়। আমি চিনবো কিভাবে? লিখেন একটু কষ্ট করে। চেনার উপায়। এই দ্বন্দ্ব সমাস চেনার উপায় চিনবো আমি কিভাবে স্যার?
এটা দ্বন্দ্ব সমাস। চেনার উপায়, চিনবো কিভাবে স্যার? তো দেখেন চেনার উপায়, লিখেন হচ্ছে শব্দ হবে কাপল কাপল। লিখেন শব্দ হবে কাপল কাপল, অর্থ হবে ভিন্ন ভিন্ন, আর মাঝখানে কি থাকবে? হাইফেন। দেখেন তো দেখেন এখানে দেওয়া আছে, আমি ছন্দ বললাম, চিনার উপায় বললাম, শব্দ হবে জোড়া জোড়া, মানে শব্দ হবে কি কাপল কাপল, অর্থ হবে ভিন্ন ভিন্ন, মাঝখানে কি থাকবে স্যার? হাইফেন থাকবে। বুঝছেন কথা? শব্দ হবে কাপল কাপল, অর্থ হবে ভিন্ন ভিন্ন, মাঝখানে কি থাকবে? হাইফেন। দ্বন্দ্ব সমাস চেনার উপায়, মানে চিনবেন কিভাবে? এই যে এইভাবে চিনবেন। শব্দ হবে কি কাপল কাপল, অর্থ হবে কি স্যার? ভিন্ন ভিন্ন, আর মাঝখানে কি থাকবে স্যার? হাইফেন থাকবে। মাঝখানে কি থাকবে? হাইফেন থাকবে। তো এবার বলবেন শব্দ হবে কাপল কাপল, অর্থ হবে ভিন্ন ভিন্ন, মাঝখানে কি থাকবে? হাইফেন থাকবে। শব্দ হবে কাপল কাপল, অর্থ হবে ভিন্ন ভিন্ন, মাঝখানে কি থাকবে? হাইফেন থাকবে। তো দেখেন যদি বলি মা হাইফেন বাবা, মা হাইফেন বাবা, তো দেখেন শব্দ কি কাপল কাপল, মার বাবা, আর অর্থ ভিন্ন ভিন্ন। মার বাবা কি একই জিনিস? বলেন তো, মা বাবা কি একই জিনিস? না। আর মাঝখানে কি আছে? হাইফেন। বলে শব্দ কি জোড়া জোড়া, অর্থ কি ভিন্ন ভিন্ন, মাঝখানে কি আছে স্যার? হাইফেন আছে। তাহলে তো আপনি চিনে গেছেন। চোখ বন্ধ করে বলে ফেলবেন কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। শব্দ হচ্ছে কি কাপল কাপল, অর্থ কি ভিন্ন ভিন্ন, মাঝখানে কি দেওয়া আছে? হাইফেন। তাহলে কি সমাস? দ্বন্দ্ব সমাস। তাহলে চিনে গেছেন সবাই। এখন ভাঙবো কিভাবে স্যার? ভাঙার নিয়ম কি? বেশ বাক্যে ও দেয়া দিব। কি দিয়ে দিব? ও। এই যে মাঝখানে কি দিয়ে দিব? ও দিয়ে দিব। তাইলে হয়ে যাবে যেমন মা ও বাবা, হয়ে গেছে কি মা বাবা। তাহলে বুঝতে পেরেছেন সবাই? এই তো একটু একটু বলেন যদি বুঝতে পেরে থাকেন, আমি আবার নতুন করে দিব। যে তাহলে এরকম করে বলেন, যদি বলি টাকা পয়সা, তাহলে এটা ভাঙ্গান টাকা পয়সা। যদি বলি ঘর হাইফেন বাড়ি, তাহলে কি হবে? যদি বলি এরকম বলি নিব্বা নিব্বি, যদি বলি পটলা পটলি, যদি বলি হচ্ছে 19 হাইফেন কি 20, এগুলি ভাঙান, সবাই পারবেন। একটা একটা করে ভাঙান, সব একসাথে ভাঙানো লাগবে এমন না, একটা একটা করে। এটা ভাঙাবেন আগে, পরে এটা, পরে এটা, পরে এটা, পরে এটা, একটা একটা করে করেন, দ্রুত করেন। আপনি আর কোনোটাই ভাঙাইলেন না, এটাই ভাঙাইলেন। জান্নাতি নিব্বা ও নিব্বি, ওকে নিব্বা নিব্বি। টাকা ও পয়সা, গড় বাড়িয়ে যাই হোক, টাকা ও পয়সা, পুটলা পুটলি, পুটলা পুটলি, টাকা ও পয়সা, হ্যাঁ ধন্যবাদ। টাকা ও পয়সা, মহসিনা আক্তার আভা, টাকা ও পয়সা, আব্দুল গড় ও বাড়ি, এমডি আশরাফুল ইসলাম, গড় ও বাড়ি, সিনিয়র জেনারেল 19-20, ঘর ও বাড়ি, টাকা ও পয়সা, গড় ও বাড়ি, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। বাপরে বাপ, সবাই তো অনেক সমাজ ভালো পারছে না?
ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে পারার জন্য। এরপরে আসেন আমরা আলোচনা করব যে বলে চিনে গেলাম, আমরা চিনার উপায় চিনে গেলাম যে শব্দ হবে কি জোড়া জোড়া, শব্দ হবে কি জোড়া জোড়া, অর্থ হবে কি ভিন্ন ভিন্ন, মাঝখানে কি থাকবে স্যার হাইফেন। আর ভাঙবেন কিভাবে, মাঝখানে কি দিয়ে দিব, ও দিয়ে দিব, কি দিয়ে দিব ও। তো ও দিয়ে দিলে এখন আমি এটা কেমনে করব দেখেন, যদি তিনের অধিক পদ থাকে, যে এরকম থাকে যে সাহেব না এরকম থাকে, আমি আমি হাইফেন তুমি হাইফেন সে, এরকম করে যদি থাকে তাহলে কি হবে, আমি তুমি সে, তিনটা যদি থাকে। এখন কি করব স্যার, এখন হচ্ছে প্রথমটা হচ্ছে এই দেখেন, তাহলে এরকম এরকম করব যে আমি কমা তুমি কমা ও সে, মানে এখানে কি হবে ও সে। প্রথম যতগুলি ওয়ার্ড থাকুক কমা দিয়ে রেখে দিব, লাস্টেরটা আগে কি দিয়ে দিব ও দিয়ে দিব। আবার আপনারা এটা জানেন না আমি ও তুমি ও, তাহলে আমি ও তুমি ও এইগুলিতে যায় না, আমি ও তুমি ও হবে না, কি হবে আমি তুমি ও সে, মানে লাস্টেরটার আগে লাস্টের পদের আগে শুধু ও বসাবো, বাকিগুলো কমা দিয়ে রেখে দিব। ক্লিয়ার? যদি বুঝে থাকেন তাহলে একটু এটা করেন যে এইখানে দেওয়া আছে, যদি বলি ফারুক ফারুক হাইফেন সেলিম হাইফেন জান্নাত, তাহলে এটা একটু ভাঙ্গান, দ্রুত করেন। হ্যাঁ রাজীব, ফারুক সেলিম ও জান্নাত, হ্যাঁ ফারুক সেলিম ও জান্নাত, জাহিদ রানা ও মিনা, হ্যাঁ তারপরে ফারুক সেলিম ও জান্নাত, হ্যাঁ গুড। ফারুক সেলিম ও জান্নাত, ফারুক কই, উমর ফারুক ভাইয়া আপনি কোথায়? আমরা, হ্যাঁ আমরা, তো দ্রুত কমেন্ট করেন। ফারুক সেলিম ও জান্নাত, আব্দুল হাসান, মিতা রিতা ও গীতা, হ্যাঁ মিতা রিতা, ফারুক সেলিম ও জান্নাত, সিনিয়র জান্নাত, ফারুক সেলিম ও জান্নাত, হ্যাঁ ধন্যবাদ ফারুক সেলিম ও জান্নাত, হ্যাঁ সবারই হয়েছে, অনেক 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 ধন্যবাদ সবাইকেই। আপনি এখন এত পরে কমেন্ট করেন ওমর ফারুক সাহেব, একটু দ্রুত কমেন্ট করেন, আগে করেন দেখি কেমন পারেন। যাই হোক, সুস্মিতা মল্লিক ফারুক সেলিম ও জান্নাত, মহসিনা আক্তার আভা ফারুক সেলিম ও জান্নাত, ওচিন পাখি বাহ কাছার ভিতর, ওচিন পাখি একটু দ্রুত বলেন, আমি গান পাই না অবশ্য। তো দেখেন ফারুক সেলিম ও জান্নাত বুঝে গেলাম, তিনের অধিক থাকে, যদি চারটাও থাকে তাও কোনো সমস্যা নাই। যদি এরকম থাকে যে সাহেব সাহেব হাইফেন বিবি হাইফেন গুলাম হাইফেন সালমান, তাহলে কি হবে একটু বলেন। চারটা থাকে তাও কি হবে, সাহেব বিবি গুলাম সালমান, তাহলে এটা একটু ভাঙ্গান। বড় করে দিলাম, এটা হচ্ছে গ, হ্যাঁ এই গোলাম সাহেব বিবি গোলাম ও সালমা, হাই হাই আবুল কালাম কামটা করলেন কি, আমার নাম সালমান বানা দিলেন সালমা, হ্যাঁ
স্যার আমার এখানে পড়ে আসে একটু, তাই আপনার এখানে পড়ে যায়। সাহেব বিবি গোলাম ও জান্নাত, হাই হাই। সাহেব বিবি গোলাম ও সালমা, সাহেব বিবি গোলাম ও সালমা, হাই হ্যাঁ। সাহেব বিবি গোলাম ও সালমান, হ্যাঁ ধন্যবাদ জান্নাতি। শহীদ হাসান, সাহেব বিবি গোলাম ও সালমান, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, দ্বন্দ্ব সমাসটা বুঝতে পেরেছি যে দ্বন্দ্ব সমাস কি। স্যার দ্বন্দ্ব সমাস হচ্ছে চেনার উপায় বলে দিলাম, যে শব্দ হবে কি কাপল কাপল, অর্থ হবে কি ভিন্ন ভিন্ন, মাঝখানে কি থাকবে হাইফেন থাকবে স্যার। আর এটা ভাঙবো কিভাবে, শুধু ও দিয়ে দিব, মাঝখানে কি দিয়ে দিব ও, চিনে গেছেন। আর ভাঙবেন কিভাবে, মাঝখানে কি দিয়ে দিব স্যার ও দিয়ে দিব, ও ও। তাহলে কি হয়ে, এবং ও আরো দেওয়া যায়, তবে ওটা বেশি দিব, সবসময় ওটা ইউজ করব, এই আর কি। তাহলে আশা করি চিনে গেছেন দ্বন্দ্ব সমাস আর নিত্য সমাস। নিত্য সমাস পড়াইছি, নিত্য সমাস যাবে পারা, ওইটা সুন্দর করে মুখস্থ করবেন ছন্দটা, যে নিত্য সমাস যাবে পারা, ভর থাকলে দেব সারা, অন্তর থাকলে দেব অন্য, কেবল হবে মাত্রর জন্য। তো এরকম করে সামনে যদি থাকতেন তাহলে বাচ্চাদের মতো পড়ায় দিতাম আর কি। হ্যাঁ স্যারের নাম সালমান, যাই হোক। তাহলে ক্লিয়ার, বুঝতে পেরেছেন দ্বন্দ্ব সমাস, সবাই বুঝতে পেরেছেন দ্বন্দ্ব সমাস। যদি দ্বন্দ্ব সমাস বুঝতে পারেন তাহলে হচ্ছে একটু লিখেন যে স্যার দ্বন্দ্ব সমাস আমরা বুঝতে পেরেছি। তাহলে আমি নতুন আরেকটা জায়গায় চলে যাব, দ্রুত করেন, বলেন, ডান লিখেন, বলেন যে স্যার আমরা বুঝতে পেরেছি, স্যার আপনি অন্য জায়গায় যাইতে পারেন। মীরা নাহার, গ্লু, আশরাফুল ইসলাম, শহীদ হাসান, ফেরুক জি, জান্নাত, হ্যাঁ উমর ফারুক, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, বুঝতে পেরেছেন। আব্রাহাম ইসমাত, আব্রাহাম ইসমাত, ডান, হ্যাঁ ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এখন দেখেন এই যে ক্লাসগুলি মিস করলে বললাম না, যাতে সহজ করে সুন্দর করে সমাস, আসলে আমি নিজেও পড়ি নাই ইন্টারমিডিয়েটে থাকতে, যাই হোক। তো আপনারা হচ্ছে যারা এখনো জয়েন করে নাই বা ক্লাসটা করে নাই, তাদেরকে একটু পরে বললেন যে স্যার এখন থেকে রেগুলারলি ক্লাসটা করার জন্য, অ্যাটলিস্ট আমার বাংলা ক্লাসটা, তাহলে আশা করি আপনাদের কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না। তো দেখেন এটা শেষ, এবার আসেন কর্মধারয় সমাস, যেটা নিয়ে আলোচনা করব। কি সমাস? কর্মধারয়। কি সমাস? কর্মধারয় সমাস। প্রশ্ন কিভাবে আসবে স্যার? প্রশ্ন আসবে এই যে চলে আসবে 19-20 কোন সমাস, 19-20 কোন সমাস, এমসিকিউ কোশ্চেন আসবে। তো এমসিকিউ কোশ্চেন যদি আসে 19-20 কোন সমাস, তখন কি বলবেন? 19-20 আসে, তাহলে অবশ্যই স্যার চিনে গেছেন দ্বন্দ্ব সমাস। বা এমনও লিখতে পারে যে হচ্ছে, এমনও লিখতে পারে যে শহীদ শাহিদা, শহীদ শাহিদা, এইটার সঠিক সন্ধি বিচ্ছেদ করো। তখন কি করবেন শহীদ সাহেব? তখন আপনাকে লিখতে হবে শহীদ হাইফেন শাহিদা, যেখানে আছে এটা তখনই কি করতে পারবেন। যাই হোক, এই হলো বিষয়টা। ইসরাত ইমতিয়াজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, মাত্র আসলাম। আহারে কি কাজটা করলেন স্যার, মাত্র আসলেন স্যার। দ্বন্দ্ব সমাসের প্রকার পড়াবেন না স্যার? দ্বন্দ্ব সমাস অনেক প্রকার আছে, সাধারণ দ্বন্দ্ব, মিলনার্থ দ্বন্দ্ব, একলেশ দ্বন্দ্ব, অনেক কাহিনী আছে, সবই একই জিনিস। আমার কথা হচ্ছে বইটা খুলে দেখবেন, যে বেগুলো ব্যাকরণ বই খুলে দেখবেন, এইটাই যে শব্দ হবে কাপল কাপল, অর্থ ভিন্ন ভিন্ন, মাঝখানে কি থাকবে হাইফেন, এইটার মধ্যে বুঝে যাবেন। মাঝখানে কি দিয়ে দেবেন? ও দিয়ে দিবেন। তাহলে এত প্রকার জানার দরকার নাই, পরীক্ষার হলে যদি আসে সুন্দর করে লিখে দিবেন দ্বন্দ্ব সমাস। এই একলেশ দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব, বিরোধাত্মক দ্বন্দ্ব, এগুলি বলে লাভ নেই। যেমন সাপে নেউলে বিরোধ, তাহলে কি হবে? সাপে ও নেউলে। যদি বলি হচ্ছে দা কুমড়া, দা ও কুমড়া, তো এগুলি বলে লাভ নাই। শুধু একটু জানেন যে এটা চিনতেছেন কিভাবে, ভাঙতেছেন কিভাবে। এই প্রকারভেদ না বললে আসবে না, আসবে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় তৎপুরুষ, এগুলি আসবে। তো দ্বন্দ্ব সমাস দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন।
অলুক দ্বন্দ্ব, ওই যে বললাম অলুক দ্বন্দ্ব যেটাই আসুক, অলুক টলুক যাই আসুক, অলুক দ্বন্দ্ব হচ্ছে আপনার এখানে কোনো বিভক্তি লোপ পাবে না, যেমন কানে কলম, কানে ও কলম, তো এখানে কোনো বিভক্তি লোপ পাবে না, এগুলি বললাম এটার মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এত প্রকারভেদ আসে না, ওই দ্বন্দ্ব সমাসের মধ্যে হয়ে যায় আর কি। যাই হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে কর্মধারয় সমাস, এটা একটু ভালো করে পড়েন। কর্মধারয় সমাসটা এটাই হচ্ছে আশা পরীক্ষায় বেশি। যাই হোক, এরশাদুল ইসলাম স্যার দ্বন্দ্ব সমাসের প্রকার বললামই, আবুল কালাম স্যার অলুক দ্বন্দ্ব তো বেশি আসে। যাই হোক, আপনি বুঝতে পেরেছেন যে অলুক দ্বন্দ্ব কিভাবে হয়। তো এবার আসেন কর্মধারয় সমাসে আমরা যাই। কর্মধারয় সমাস ও চেনার উপায়, আমি আগে বললাম চিনতে হবে, ভাঙতে হবে, তো এটা দেখেন চেনার উপায়, এই কর্মধারয় সমাস ও চেনার উপায়। তাহলে NOTE, নোট বা নোট, এটা লেখেন নোট, কি হবে চেনার উপায়। তো আমরা দ্বন্দ্ব সমাসটা কিভাবে চিনবো স্যার, এইটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন, এই কর্মধারয় সমাস চেনার 1 নম্বর নিয়ম, 4-5টা নিয়ম, একটা বড় ছন্দ আর কি, এটাকে আমি শর্টকাট করে একটু ধারাবাহিক নিয়ে আসবো, কারণ এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা ছন্দটা ছিল মহার কারণে বস্তু হলে মহৎ আর ব্যক্তি হলে মহান। এটাকে আমি শর্টকাট করে বলবো মহা, মানে চেনার উপায় মহা। দেখেন, মহা জ্ঞান, কোন শব্দের শুরুতে যদি ম হয়কার হা থাকে, ম হয়কার হা, মহা, কোন শব্দের শুরুতে যদি ম হয়কার হা থাকে, চোখটা বন্ধ করে বলে ফেলবেন দ্বন্দ্ব গিয়ে কর্মধারয় সমাস। কি সমাস? কর্মধারয়। 1 নম্বর নিয়ম, 1 নম্বর নিয়ম, কোন শব্দের শুরুতে মহা থাকলেই কর্মধারয় সমাস। কোন শব্দের শুরুতে ম হয়কার হা থাকলেই কোন সমাস? মানে হচ্ছে তোমার কর্মধারয় সমাস। তো দেখেন, কোন শব্দের মধ্যে মহা থাকলে হচ্ছে কর্মধারয় সমাস। তারপরে আসলাম স্যার দ্বন্দ্ব সমাসের এখন ভাঙবো কিভাবে স্যার? চিনে গেলাম যে কোন শব্দের শুরুতে মহা থাকলে, যে মহা আছে এটা কর্মধারয় সমাস। এখন স্যার এটা ভাঙবো কিভাবে? দেখেন, মহার পরের শব্দটা, এই যে জ্ঞান শব্দটা, এটা ব্যক্তি না বস্তু? ব্যক্তি না বস্তু? মহার কারণে বস্তু, যদি মহার পরে শব্দটা কি হয়? বস্তু হয়, তাহলে সে মহাটা কি হয়ে যাবে? সেই মহাটা মহৎ হয়ে যাবে। কি হয়ে যাবে? মহৎ। আর কর্মধারয় সমাসে ব্যাস বাক্যে সবসময় যে বসবে, তাহলে মহৎ যে জ্ঞান। তাহলে কোন শব্দের শুরুতে মহা থাকলেই কর্মধারয় সমাস। ভাঙবো কিভাবে? এই মহার পরের শব্দটা ব্যক্তি না বস্তু? যদি বস্তু বোঝায় তাহলে সে মহাটা মহৎ হয়ে যাবে, আর যদি মানে ব্যক্তি বোঝায় তখন সেটা কি হয়ে যাবে? মহান হয়ে যাবে। যেমন যদি বলি আর একটু সুন্দর করে লিখি যে মহানবী, তাহলে এটাকে বাঙালি কি হবে? এটা বাঙালি এমন হবে মহান যে নবী, কারণ নবীটা কি মানুষ আর জ্ঞানটা কি একটা বস্তু। তাহলে এটা কি হবে? মহার কারণে বস্তু হলে মহৎ, মহার কারণে বস্তু হলে মহৎ, আর ব্যক্তি হলে মহান। অর্থাৎ কোন শব্দের শুরুতে ম হয়কার হাত থাকলে স্যার চোখ বন্ধ করে বলে ফেলবেন কর্মধারয় সমাস। আর চিনবো কি, ভাঙবো কিভাবে স্যার? ভাঙবো মহার পরের মানে শব্দটা যদি বস্তু বোঝায় তাহলে সেই মহাটা মহৎ হয়ে যাবে, আর যদি ব্যক্তি বোঝায়, মানুষ বোঝায়, তখন সেটা কি হয়ে যাবে? মহান হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা একটু ভাঙান, একটু এখন ভাঙান। যদি বলি মহাখ্যাতি, এটা ভাঙান মহাখ্যাতি।
হ্যাঁ স্যার, বস্তু হলে মহৎ আর ব্যক্তি হলে মহান। মহৎ ব্যাস বাক্যে যে বসবে, হ্যাঁ রাজীব ভাইয়া, যে বসবে, মহৎ যে খ্যাতি, হ্যাঁ গুড, মহৎ যে খ্যাতি, মহৎ যে খ্যাতি। গুড, অনেক অনেক ধন্যবাদ। তাহলে এটা বাঙ্গান। ম হয়কার হা, মহা কীর্তি, কীর্তি, মহা কীর্তি। বানান হয় না রে, কি হবে? মহা কীর্তি, এটা বানান মহা কীর্তি। একটা একটা করে ভাঙ্গা যদি বলি, মহাজন, বাঙ্গান হচ্ছে মহানায়ক, মহাশিক্ষক। এগুলি একটু ভাঙ্গান। বাহ, এত ভালো স্টুডেন্ট আমার, সবাই অনেক অনেক ধন্যবাদ। হুম, আর সবাই অনেক ভালো পারি। বাপরে, মহান যে নায়ক, মহান যে নায়ক, হ্যাঁ। তাহলে আমরা বুঝে গেলাম যে কোনো শব্দের শুরুতে মহা থাকলে, ম হয়কার হা থাকলে চোখ বন্ধ করে বলে ফেলবো কোন সমাস? কর্মধারয় সমাস, চিনে গেলাম। আর ভাঙবো কিভাবে? ওই যে ব্যক্তি হলে কি হয়ে যাবে? মহান, আর বস্তু হলে কি হবে? মহৎ হবে। গুড। এবার আসেন স্যার 2 নাম্বার। তো ক্লিয়ার, বুঝতে পেরেছেন সবাই? মহতি যে খ্যাতি, হ্যাঁ মহতি হবে, অসুবিধা না, মহৎ হবে, মহতি হবে, কোনো অসুবিধা না, আদিত্য রায়। তো বুঝতে পেরেছেন সবাই, তাই তো? ডান লেখেন একটু কষ্ট করে। দুই নাম্বার রুলস, 2 নাম্বার হচ্ছে দেখেন, 2 নাম্বার চিনার উপায়, 2 নাম্বারে হচ্ছে কদ স্থলে, কদ কদ, কদ স্থলে মানে কদ থাকলে কু হয়ে যাবে। কদ থাকলে কি হয়ে যাবে? কু। তাহলে কদ থাকলে কি হয়ে যাবে? কু হয়ে যাবে। কু মানে কদের জায়গায় কু, করসুকার কু, কু। যদি কদ থাকে, কদটা উঠে গিয়ে কু বসবে, তাহলে দেখেন মানে এটা ছন্দটা হচ্ছে কদ স্থলে কু নিবে স্থান। তাহলে দেখেন ক দয়কার দা, কদা, চয়কার চার অচার, কদাচার। তো দেখেন এই ক আর দটা উঠে যাবে, তার জায়গায় কি বসবে? কু বসবে। কোন শব্দের শুরুতে যদি এরকম কদ থাকে, ক দ কদ, কোন শব্দের শুরুতে যদি এরকম থাকে সাররা কদ থাকে, তাহলে চোখটা বন্ধ করে বেলে ফেলবা কোন সমাস? কর্মধারয় সমাস। কোন শব্দের শুরুতে ক দ কদ থাকলে কোন সমাস? কর্মধারয় সমাস। আর চেনার, এটা চেনার উপায়। ভাঙবা কিভাবে? কদ থাকলে কি দিয়ে দিবা? কু দিয়ে দিবা। তাহলে কদাচার, তাহলে কদ কি হবে? কু হয়ে যাবে, কু। আর কর্মধারয় সমাস বেশ বাক্যে যে বসবে কু। তাহলে কদ যদি এখান থেকে চলে যায় কি থাকে? আচার, তাহলে আচার। তাহলে কদাচার কি হবে? কু যে আচার। তাহলে এটা ভাঙালে এটা ভাঙান একটু।
কদাকার। কুজে আচার, কুজে আচার, হ্যাঁ অনেক ভালো হয়েছে। জান্নাতি, সুস্মিতা, তারপরে শাহিদ হাসান, ফারুক, এমডি আশরাফুল, অনেক অনেক ধন্যবাদ। উমর ফারুক, কুজে কার, এই বেটা কুজে কার কেমন আইব, তোর বেটা মাইর দেওয়া দরকার। উমর ফারুক, তারপরে হচ্ছে রাজীব হুসাইন, কুজে আকার, হ্যাঁ। তারপরে সিনিয়র জান্নাত, কুজে আকার, হ্যাঁ ধন্যবাদ। উমর ফারুক, কুজে আকার, হ্যাঁ কুজে আকার। শহীদ হোসেন ফারুক, কুজে আচার, কুজে আকার। তো এরকম কোনো শব্দের শুরুতে কদ থাকলে সেটা কি হয়ে যাবে, কু হয়ে যাবে। কোনো শব্দের শুরুতে কদ থাকলে কি হয়ে যাবে, কু হয়ে যাবে। আর বাকি যা আছে প্লাস চিহ্নের ওই পাশে বসে যাবে। হ্যাঁ মোহাম্মদ মাসুদ, কুজে আকার। তাহলে আমরা এটা আসলে বুঝতে পেরেছি দুইটা সমাস যে পর্যন্ত পড়াইছি। তাহলে আজকে সারমর্ম কি পাইলাম, আমরা অলরেডি নিত্য সমাস পড়িয়েছি, নিত্য সমাস, আর পড়াইছি হচ্ছে দ্বন্দ্ব সমাস আর কর্মধারয়। দেখেন কর্মধারয় এটা শুরু করেছি, এটা কি করেছি, শুরু করেছি, আর এই দুইটা ফুললি শেষ করেছি। আশা করি আপনারা কি বুঝতে পেরেছেন, কারো কোনো সমস্যা হয় নাই। কারণ এটা সুন্দর একটা ছন্দ বলেছি, এটা সুন্দর একটা ছন্দ বলেছি, চেনার উপায় বলে দিয়েছি, এটাও চেনার উপায়। এটা নিশ্চয়ই এটা সুন্দর করে ছন্দটা মুখস্থ করবেন। হ্যাঁ রাস্তা দিয়ে যাইতে থাকবেন আর বলতে থাকবেন, নিত্য সমাস যাবে পারা, ভর থাকলে দেব সারা, অন্তর থাকলে দেব অন্য, কেবল হবে মাত্র জন্য। আর এটা বলবেন, শব্দ হবে কাপল কাপল, অর্থ হবে ভিন্ন ভিন্ন, মাঝখানে কি থাকবে, হাইফেন থাকবে। আর কর্মধারয় সমাস অলরেডি পড়াচ্ছিলাম, এটা একটু সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্তই, পরে নেক্সট হচ্ছে আবার এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর আমার ক্লাসগুলি কেউ মিস করিয়েন না, যারা যারা ভর্তি হয়েছেন পেড বেছে সবাইকে বলবেন যে স্যার হচ্ছে এখন ইম্পর্টেন্ট ক্লাস নিচ্ছে, একটু কষ্ট করে সবাই যেন আমার এখানে জয়েন করে। তো আশা করি বুঝতে পারবেন। তো এই তিনটা সমাস অবশ্যই বুঝতে পেরেছেন সবাই, তাই তো? আরে বেটা পাগল বলো, পাগল বলো তো অসুবিধা নাই। তো আসসালামু আলাইকুম। তো সমাজটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু কমেন্টস করে জানিয়ে দেন। আমাদের পরবর্তী ক্লাস, অনেকে কিন্তু অনেক সময় বিভিন্ন প্রশ্ন করে থাকে যে স্যার বিভিন্ন সময় প্রশ্নটা এমন হয় যে স্যার আজকে ক্লাস আছে কিনা, আজকে স্যার এটা আছে কিনা, ওইটা আছে কিনা। ক্লাস আপনাদেরকে যে রুটিনটা দিয়ে দেওয়া হয়, আপনারা সবসময় ক্লাস রুটিনটা ফলো করবেন। হ্যাঁ আপনাদের সবাই দেখবেন যে আমরা একটা ক্লাস রুটিন দিয়ে দিয়েছি, সেই ক্লাস রুটিনটা ফলো করে সেই রুটিন অনুসারে একটু কাজ করবেন। আর যদি কোনো কারণে দেখেন যে মানে কোনো নোটিশ দেওয়া হয় নাই, তাহলে ক্লাস কন্টিনিউ চলবে, মানে এই রুটিন অনুসারে চলবে। আর যদি বাই চান্স কখনো কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে বা ক্লাস পরিবর্তনের প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সেটার আপডেট পেয়ে যাবেন।
ঠিক যেখানে আজকে ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, অনেক কষ্ট হয়েছে, অনেক রাত হয়েছে। আমাদের মেইন হচ্ছে যে একটা টপিক শেষ হলে আমরা ক্লাসটা শেষ করি। এতে 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা, অর্থাৎ সময়ের উপর নির্ভর করে আমরা শেষ করি না, বরং টপিকের উপর নির্ভর করে আমরা আমাদের ক্লাসটা শেষ করি, যে একটা টপিক শেষ হতে কতটুকু সময় লাগবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, আপনাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে। এবং আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে আপনার, অবশ্যই অবশ্যই এত কম টাকায় একটা ভালো সার্ভিস পাওয়াটা মানে অনেকেরই সুযোগে থাকে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে অবশ্যই সাজেস্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।